একটা মেয়ে বিয়ের পর তার হাজবেন্ডের কাছে থেকে তেমন কোনো চাওয়া পাওয়া থাকে না। হ্যাঁ, এইটা চাওয়া থাকে যে তার হাজবেন্ড তার প্রতি কেয়ারিং হবে। আর এই যে হাজবেন্ড যদি বউয়ের প্রতি কেয়ারিং হয়, এতেও কিন্তু অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, বাবার সাথে স্কুলে যাচ্ছে। রাহিয়ার বাবা স্কুলে রেখে চলে আসবে, এসে বাসায় খাওয়া দাওয়া করে তারপর কাজে বের হবে। আর আমি ছুটির সময় গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব। তো এই তো বাহিরের গাছ দেখছিলাম। বাসার বাইরে গাছপালা দেখলে আসলে খুবই ভালো লাগে। আর সকালে এরকম সবুজ গাছপালা দেখলে কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো। আর এই যে টুকুর অবস্থা, রান্নাঘরের সামনে এসে বসে আছে, মানে তার এখন খেতে হবে, তাদের ক্ষুধা লেগেছে। এই যে পাশে আরেকটাও আছে চিপার ভিতর। ওদেরকে সকালের নাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে তার বাবার সাথে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বিছানা এরকম আওলা ঝাওলা আছে, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। পর্দা সরিয়ে জানালা খুলে দিলাম। এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেক ছোটবেলার দিন অনেক ছোট হয়ে গিয়েছে, সময়ের সাথে একদমই পারা যায় না। আর বাসায় থাকলে কেন জানি সময় দ্রুত গতিতে চলে যায়। মেয়েকে নিয়ে যখন আমি স্কুলে যাই, একবারে 2 ঘন্টা বসে স্কুল থেকে নিয়ে আসি, ওই সময়টা যেতেই চায় না। অথচ বাসায় থাকলে কিভাবে যে 2 ঘন্টা তো দূরে থাক, 3-4 ঘন্টা পার হয়ে যায়, টেরও পাওয়া যায় না। তো রাহিয়ার বাবা মেয়েকে স্কুলে রেখে চলে এসেছে, একটু লাল শাক নিয়ে এসেছে, আর আমার জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে। রাহিয়ার বাবা তো নাস্তা খাবে না, ও তো খাবে ভাত। তো ডাল আছে, আমি এখানে একটু আলু ভর্তা করে নিচ্ছি, আর ডিম ভাজি করব। আলহামদুলিল্লাহ, রাহিয়ার বাবাকে যাই দিই না কেন তাই দিয়ে খেয়ে উঠে যায়। ও খাবার নিয়ে তেমন কোনো বাহানা করে না। তো এখানে এই যে ভর্তা মাখিয়ে নিচ্ছি। ও সকালে তো ভাত খাবে, ভাত খেয়ে চলে যাবে। লেট হয়ে যাচ্ছিল, 9টা অলরেডি বেজে গিয়েছিল। মেয়ের স্কুল তো 9টা 45-এ ছুটি দিয়ে দেয়। তো এই তো রাহিয়ার বাবাকে তো খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখানে তন্দুরুটি নিয়ে এসেছিল, সবজি ডাল নিয়ে এসেছিল, এটা দিয়ে আমি নাস্তা করে নিচ্ছি। কোনো রকম এখন খেয়ে নিব, সময় যেহেতু নাই। ওই যে বললাম, সময় দ্রুত গতিতে চলে যায় বাসায় থাকলে। আর শুরুতেই যা বলছিলাম, কেয়ারিং হাজব্যান্ড আমরা সব মেয়েরাই চাই। হাজব্যান্ডের টাকা পয়সা থাকুক বা না থাকুক, হাজব্যান্ড যদি তার বউয়ের প্রতি কেয়ারিং হয়, এতে আমরা মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। কিন্তু অনেকের এতে অনেক সমস্যা হয়, বিশেষ করে নিজের পরিবারের ভিতরেই। যদি দেখে হাজব্যান্ড বউয়ের প্রতি একটু কেয়ারিং বেশি, তাহলে অনেকেই বলে যে এই ছেলেটা বউ পাগল, বউয়ের কথা শুনে চলে, বউয়ের কথায় ওঠে আর বসে, বউ ছাড়া কিছুই বোঝে না। আসলে কিছু কিছু মানুষের মন মানসিকতা এরকম, তারা যে কিভাবে এই ধরনের কথা বলে আল্লাহই জানে। আপনারা কেউ কি কখনো এরকম ধরনের কথা শুনেছেন? আমি কিন্তু শুনেছি। যাই হোক, যে যা বলে বলুক, আমরা মেয়েরা বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসি। আসার পর এখানে আমরা কী বা চাই? আমাদের চাওয়া আছেই বা কি? আমাদের হাজব্যান্ড আমাদের প্রতি একটু কেয়ারিং হবে, ভালো ব্যবহার করবে, এতেই তো আমরা খুশি, তাই না? যাই হোক, অনেক কথা বললাম, জানি না কে কীভাবে নেবেন কথাগুলি। আমি এই তো রাহিয়াকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। রাহিয়া ছোট্ট বিড়াল বাবুটাকে দেখেছে ওদিকে দৌড়ে যেতে, ও এখন আর কি ওই বিড়াল বাবুটা ধরতে যাচ্ছে। আসলে এই বিড়ালের বাচ্চাটা অনেক কিউট, আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগে। তো মন চায় ওকে নিয়ে বাসায় পালি। তো বাসায় আসে, খাওয়া দাওয়া করে, আবার ওর মার সাথে ঘুরে। যখন বিশেষ করে রাত হয়, রাতের বেলা কিন্তু আমাদের বাসায় ঘুমায় আমাদের সাথে। তো এই তো ওকে খুঁজছিলাম, এই দেখেন কই যে গিয়ে বসে আছে। রাহিয়া এখান থেকে টেনে বের করতেছিল ওকে। আর ও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক কিউট, দেখতে খুবই ভালো লাগে। তো এই তো ও আসবে না, রাহিয়া জোর করে নিচ্ছে।
একবারে বিড়াল এত পছন্দ, আমার মতো আমার মেয়েও বিড়াল পছন্দ করে। ও বলছিল এখন বাসায় নিয়ে যাবে। আমি বললাম আম্মু তুমি এখানেই ছেড়ে দাও, ও একা একা বাসায় চলে যাবে। তো ওকে ছেড়ে দিল। এখন আমরা বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে ঘরের সব কাজ শুরু করে দিব। আর এই যে বাসায় এসেছি, সময়ের গতি থেকে মনে হয় দ্রুত চলে যাবে। বাসায় এসে দেখি এই যে আমার টুকু খাটের এক কোনায় শুয়ে ঘুমাচ্ছে। আমি তো অলরেডি রান্না বাড়া শুরু করে দিয়েছি। স্কুল থেকে বাসায় এসে যদি একটু বসতে গেলেই অনেক লেট হয়ে যায়। তার জন্য আর বসি না, বসলে মন চায় একটু শুয়ে বসে থাকি, একটু রেস্ট নিই। আর রেস্ট নিতে গেলেই অনেক দেরি হয়ে যায়। তো তাই আর কি স্কুল থেকে এসে রান্না বাড়া শুরু করে দিয়েছি। রান্না তো বসিয়েছি, এদিকে যে টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি টেবিলে তেমন কিছু রাখি না, একবারে রান্না হইলে তারপরে খাবারের সময় খাবার নিয়ে এসে এখানে রেখে দিই, যার যার মতো শেষে নিয়ে খেয়ে নেয়। তো টেবিলটা মুছে নিলাম। আর এখানে একটা তরকারি রান্না করা বাকি ছিল, সে তরকারিটাই রান্না করে নিচ্ছি। এটা কি বলেন তো, মাটির নিচের আলু। আর এই মাটির নিচের আলু কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলি দিয়ে নিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষানোর পানি দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। এই মাটির নিচের আলুর তরকারি অনেক খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে, তো তার জন্য এই যে রান্না করা। আর এই মাটির নিচের আলু রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ইদানিং স্কুল থেকে এসে রান্না করে ঘরের সব কাজ করতে আমার অনেকটাই লেট হয়ে যায়। ছোটবেলার দিন যে হতো, দিনের সাথে আর কি পারা যায় না। তো এই তো রান্না করছি। আর রাহিয়ার বাবা দুপুরে তো বাসায় খেতে আসে না, ও বাসায় 2 বেলা খায়, মাঝে মধ্যে দুপুরে আসে, কিন্তু বেশিরভাগ সময় সকালে খেয়ে যায় আর রাত্রে বাসায় এসে খায়। আর বাসায় আমরা সবাই 3 বেলা খাওয়া দাওয়া করি। তো এই তো তরকারিতে আমি মাছ দিয়ে দিচ্ছি, ওই পাশে মাছ ভেজে রেখেছিলাম, তো মাছগুলি দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতাও দিব না, জিরা গুঁড়াও দিব না, দিলে আমার কাছে টেস্টটা কেন জানি মনে হয় নষ্ট হয়ে যায়, বিশেষ করে মাটির নিচের আলু রান্না করার সময়। এমনি যে ঘ্রাণ, যেই স্বাদটা থাকে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। রান্না বাড়া তো কমপ্লিট করে ফেললাম, এখন এই যে টেবিলে এনে রাখছি। আর এই তো আমার মাটির নিচের আলু রান্না হয়ে গিয়েছে। আর এইখানে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আর ছিল লাল শাক ভাজি। তো এই আমাদের দুপুরের খাবার আয়োজন। মিষ্টি কুমড়া আমার তেমন একটা ভালো লাগে না, আজকে তো আমি শুধু এই মাটির নিচের আলু দিয়েই পেট ভরে ভাত খাবো তৃপ্তি সহকারে, আলহামদুলিল্লাহ। এইখানে একটু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যায় রান্না করে খাওয়ার জন্য। তো এখন আমি এই যে ছোলা বুটগুলি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে রেখে দিব, সন্ধ্যার দিক দিয়ে রান্না করব। ছোলা বুট রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন না খেতে ভালোই লাগে। তো এই তো ধুয়ে নিয়েছি, এখন এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আমি ছোলা বুটটা সিদ্ধ করে রেখে দিব, পরে সন্ধ্যার দিক দিয়ে রান্না করে খাবো। তো এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে দিব। আমাদের দেশে হাটের দিনে এরকম ছোলা বুট মাখা বেচে, আর ওই ছোলা বুট মাখা খেতে যে এত মজা লাগে, ওইখান থেকেই আমি আর কি খাওয়া শিখে গিয়েছি, না হয়তো বা আগে তো খেতে পারতাম না। তো এই তো ছোলা কিন্তু রান্না করে নিয়েছি, এখন এই যে রাহিয়াকে দিচ্ছি আর আমি খাচ্ছি, আর মা আব্বু পরে খাবে। আর পাশে কিন্তু আমি একটু শসা কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লেবু। এখানে টমেটো থাকলে ভালো হতো, কিন্তু বাসায় টমেটো ছিল না, যা ছিল তাই দিয়েই খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, জানি না আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কে আছেন। যদি কেউ থেকে থাকেন আর আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে চাইলে কিন্তু একটা লাইক করে দিতে পারেন। আর যদি একটু বেশি ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এইখানে এই তো ছোলা বুট রেডি করে নিচ্ছি, রাহিয়াকে শুধু শসা দিয়েছি, আর আমি শসা নিয়েছি, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন খাবো, আর এই খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সাথে আবার পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।